তৃষা নড়ল না। ও জানালার দিকে মুখ ফিরিয়ে রেখেই জেদি কণ্ঠে বলল, আমি যাবো না। আমার শরীরটা আজ ঠিক লাগছে না। আপনারা যান। আর্য এবার আয়না থেকে দৃষ্টি সরিয়ে পুরোপুরি তৃষার দিকে ঘুরে দাঁড়ালো। ওর সেই তীক্ষ্ণ চাহনিতে তৃষা কুঁকড়ে গেল কিঞ্চিত। আর্য ভালোভাবেই বুঝতে পারছে তৃষা মিথ্যা কথা বলছে, তাই একটু বিচলিত না হয়ে ও পকেটে হাত গুজে ধীর পায়ে তৃষার সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি কি আপনাকে একবারও জিজ্ঞেস করেছি যে আপনি যাবেন কি না? এটা কমান্ড, রিকোয়েস্ট নয়। তৃষা এবার সোজা হয়ে বসল, শ্বাস নিয়ে সাহসের সঞ্চয় করে বলল, দেখুন, দেখা থেকে টাইম নেই এখন। আর্য নির্লিপ্ত কণ্ঠে খানিক থমকালো তৃষা, তবে দমল না। আপনার ওই কমান্ড জাহাজে দেখাবেন মিস্টার। এখানে আমি আপনার কর্মচারী নই। তাছাড়া কেনাকাটা আমার পছন্দ, তবে দোকানের সমস্ত কালেকশন ঘাড়ে চাপিয়ে দেওয়াটা আমার একদমই অসহ্য লাগে। গতবার তো প্রায় অর্ধেক শপিং মল আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন। তৃষা এক নাগাড়ে কথাগুলো শেষ করার পর আশা করেছিল আর্য হয়তো অন্তত একটা কড়া পাল্টা জবাব দেবে, কিন্তু আর্যর শান্ত ভঙ্গি ওকে আরও বেশি বিভ্রান্ত করে তুলল। আর্য কবজির ঘড়িটার দিকে একবার তাকিয়ে নির্লিপ্ত গলায় প্রশ্ন করল। আপনার লেকচার কি শেষ হয়েছে? তৃষা জেদ ধরে মুখটা আরও 1 ইঞ্চি বাঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, হুম, গুড, তাহলে এবার রেডি হন। 5 মিনিটের মধ্যে নিচে না নামলে পেনাল্টির জন্য রেডি থাকবেন। সো চয়েস ইজ ইয়োর্স। বলেই আর্য গটগট করে কক্ষ থেকে বেরিয়ে গেল। তৃষা কয়েক মুহূর্ত মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নিজের শ্রবণানেন্দ্রিয়কেও যেন বিশ্বাস করতে পারছে না। এতক্ষণ ধরে ও কাকে কি বোঝাচ্ছিল? ও আয়নার দিকে তাকিয়ে বিরক্তি ভরা দীর্ঘশ্বাস ফেলল। ওনাটা কাঁধে টেনে নিতে নিতে মনে মনে বিড়বিড়িয়ে বলল, এই লোকটা কি রোবট, নাকি ওনার ইমোশনাল সার্কিটে কোনো প্রবলেম আছে? বোরিং। শপিংয়ে যাওয়ার নাম শুনেই বাড়ির ছোট বড় সবার মধ্যে এক অদ্ভুত তড়িৎ প্রবাহ বয়ে যাচ্ছে। উঠোনের এক কোণে দাঁড়িয়ে সকলের যাত্রায় প্রস্তুত। নবীনরা সকলে যাবে, তবে প্রবীণদের মধ্য থেকে জাহানারা বেগম, গুলশানারা বেগম, শাহানারা বেগম আর সালেহা বেগম। তৃষা খানিক বাদে বের হলো। ওর চোখে মুখে এখনো আর্য সেই নির্দেশ অমান্য করতে না পারার বিরক্তি স্পষ্ট। ওকে দেখেই টুইঙ্কেল এক ছুটে এসে ওর ওনার আঁচল জড়িয়ে ধরল। ও বানি, তুমি তো রেডি হয়ে গেছো, চলো চলো। আজ আমি অনেকগুলো বারবি কিনবো, আর তোমার জন্য একটা ম্যাজিক স্টিক। তৃষা টুইঙ্কেলের নাকটা হালকা টেনে দিয়ে হেসে ফেলল। ওর সেই বিরক্তিটা মুহূর্তেই কর্পূরের মতো উড়ে গেল। ও নিচু হয়ে টুইঙ্কেলের সম উচ্চতায় বসে স্নিগ্ধ হেসে বলল, ম্যাজিক স্টিক দিয়ে কি হবে শুনি, মাই লিটল কুইন? টুইঙ্কেল যেন বিজ্ঞের মতো হাত নেড়ে বলল, আরে ওই স্টিকটা দিয়ে আমি পাপার মুখে একটা তালা লাগিয়ে দিব। পাপা তোমাকে বকলেই আমি ওটা লক করে দিব। তখন পাপা শুধু উ উ করবে, আর আমরা দুজন মিলে আইসক্রিম খাবো। চিল। তৃষা খিলখিল করে হেসে উঠল। টুইঙ্কেলের এই নিষ্পাপ ষড়যন্ত্র শুনে ওর মনটা একদম হালকা হয়ে গেছে। ও টুইঙ্কেলের হাত ধরে বলল, জি, আপাতত তালা ছাড়াই ওনাকে সামলানোর চেষ্টা করি, চলো। বাইরে তখন দুটো বড় গাড়ি স্টার্ট দেওয়া হয়েছে। রাইসা, রায়রা আর অন্য কাজিনদের সঙ্গে উঠে হুড়মুড় করে পেছনের মাইক্রোবাসে উঠে জায়গা দখল করে নিয়েছে। শাহরিয়ার গিয়েছে ছেলেদের গাড়িতে আর অহনার রায়াদের সঙ্গে। জাহানারা বেগম আর গুলশানারা বেগমের সামনের গাড়িতে উঠে তৃষার দিকে তাকিয়ে একটু থমকালেন। জাহানারা বেগম মুচকি হেসে বললেন, এই গাড়িতে তো তিল ধারণের জায়গা নেই, তুই বরং আর্যের সাথেই যা, টুঙ্কেলও নিয়ে নে, মেয়েটা তোর কাছেই থাকবে বলছি। তৃষা একবার আর্য শ্বেতশুভ্র গাড়িটার দিকে তাকালো। আর্য তখন সানগ্লাসটা চোখে লাগিয়ে স্টিয়ারিংয়ে হাত রেখে নির্লিপ্ত ভঙ্গিতায় বসে আছে। তৃষা একটু আমতা আমতা করে বলল, মা, আমি কি এখানে একটু চেপে বসতে পারি না? গুলশানারা বেগম হাসতে হাসতে ফোরন কাটলেন। আরে পাগলি, নতুনদের সাথে নতুনেরই মানায়। যা তো মা, আর্যর পাশে গিয়ে বস। স্বামীর আদরে আদরে যাবি, এতে তো ভয় কিসের? গুলশানারা বেগমের এমন সরাসরি উক্তিতে লজ্জায় লাজুক লতার ন্যায় মিয়ে পড়ল তৃষা। পুনর্বার না বলে বাধ্য হলো না ওর। ও টুইঙ্কেলকে নিয়ে অনিচ্ছা সত্ত্বেও আর্যর গাড়ির পেছনের সিটে বসতে গেলে আর্য আয়নায় এক নজর তাকিয়ে খুব শান্ত কিন্তু আদেশসূচক কণ্ঠে বলল, সামনে এসে বসুন তৃষা। আমি কি আপনার পার্সোনাল ড্রাইভার যে আপনি পেছনে বসবেন? তৃষা দাঁতে দাঁত চেপে টুইঙ্কেলকে নিয়ে সামনে গিয়ে বসল। গাড়িটা যখন মসৃণ গতিতে পিচঢালা পথ চিরে এগোতে লাগলো, জানালার বাইরে দ্রুত সরে যাওয়া পাহাড় আর অরণ্যের মাঝে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। আর্য সেই পারফিউমের মাতাল করার সুবাসে তৃষার ঘোর লেগে যাওয়ার জোগাড়। হঠাৎ নীরবতা ভেঙে ভেসে আসলো টুইঙ্কেলের মিষ্টি কণ্ঠস্বর। ও
ও আর্যর কাঁধে একটা টোকা দিয়ে আদুরে গলায় প্রশ্ন করলো। পাপা দেখো ওই পাহাড়গুলো কত বড়। আচ্ছা পাপা, তাই ওরা কিভাবে এত বড় হয়েছে? আর্যের ঠোঁটের কোণে এক চিলতে দুর্লভ হাসির রেখা ফুটে উঠল। সে স্টিয়ারিং এক হাত রেখে অন্য হাতে সানগ্লাসটা একটু ঠিক করে গম্ভীর স্বরে বলল, ওরা নিয়মিত রোদে পুড়ে আর বৃষ্টিতে ভেজে, তাই ওরা এত বড়। তোমার মতো দুষ্টুমি করলে ওরা কোনোদিনই এত বড় হতে পারতো না। টুইঙ্কেল এবার মুখটা একটু বাংলার পাঁচের মতো করে তৃষার দিকে ফিরল। তৃষার ওড়নাটা আঁচলটা আঙুলে জড়াতে জড়াতে ফিস করে বলল, বানি, পাপা না একদম বোরিং, শুধু স্ট্রং আর ডিসিপ্লিনের কথা বলে। তুমি বলো না পাহাড়গুলো আসলে মেঘেদের সাথে লুকোচুরি খেলে, তাই না? তৃষা আয়নার আর্যর গম্ভীর মুখচ্ছবিটা একবার দেখে নিয়ে নিজের কোল ঘেঁষে গুটিসুটি মেরে বসে থাকা টুইঙ্কেলের চিবুক নেড়ে দিয়ে হাসল। একদম ঠিক বলেছো সুইটহার্ট। পাহাড়গুলো আসলে মেঘেদের বেস্ট ফ্রেন্ড। আর জানো তো, যখন মেঘেরা বেশি দুষ্টুমি করে তখন পাহাড়গুলো ওদের জড়িয়ে ধরে বন্দি করে ফেলে। তখন ঝমঝম করে বৃষ্টি নামে। টুইঙ্কেল খুশিতে হাততালি দিয়ে উঠল। আর্যর দিকে তাকিয়ে খানিক ভাব নিয়ে বলল, শুনলে তো পাপা, বানি কত কিছু জানে। তুমি তো শুধু হারিয়ে আবার কুইক বলতে জানো। আর্য এবার আর্যকে তৃষার দিকে তাকালো। তৃষার মুখে তখন এক স্নিগ্ধ জয়ের আভা। আর্য গলাটা সামান্য পরিষ্কার করে নির্লিপ্ত গলায় বলল, পাহাড় আর মেঘের গল্প শোনার প্রয়োজন নেই মাম্মাম। তোমার বানের মাথায় যে পরিমাণ অলিক মেঘ জমে আছে সেটাই জিপিএস ম্যাপ জ্যাম করার জন্য যথেষ্ট। আর তৃষা, বাচ্চাকে এসব আজগুবি গল্প না শুনিয়ে বরং বাস্তবের সাথে পরিচয় করিয়ে দিন। ও যেন আপনার মতো স্বপ্নবিলাসী হয়ে ক্লামসিনেসের জ্যামে না আটকে পড়ে। তৃষা এবার মুখটা ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। মনে মনে বিড়বিড়িয়ে বলল, খাইস্টাউদ্দিনের ডিকশনারিতে কি কল্পনা বলে কোনো শব্দ নেই? আস্ত একটা রোবট। টুইঙ্কেল অবশ্য দমে যাওয়ার পাত্রী না। সে তৃষার কানের কাছে মুখ নিয়ে আরও নিচু স্বরে বলল, ডোন্ট ওয়ারি বানি, পাপা না আসলে হিংসে করছে। আমরা যখন ম্যাজিক স্টিকটা কিনবো তখন পাপা দেখবা ওইটা নেওয়ার জন্য মাম্মা মাম্মা করে কাঁদবে, আর আমরা মেঘের দেশে চলে যাব, প্রমিস। তৃষা মুচকি হেসে টুইঙ্কেলের তুলতুলে নরম চোয়ালটা টেনে বলল। ওকে সুইটহার্ট। সূর্যটা তখন মধ্য গগনে। সিলেটের জিন্দা বাজারের ব্যস্ততা ডিঙিয়ে আর্যর গাড়িটি যখন নীলমণি শপিং কমপ্লেক্সের সুউচ্চ তোরণের সামনে এসে থামল, শীতাতপ নিয়ন্ত্রিত বিপণী বিতানটির ভেতরে পা রাখতেই বাইরের ভ্যাপসা গরম মুহূর্তেই উধাও হয়ে গেল। চারিদিকে অভিজাত সুগন্ধি আর নতুন কাপড়ের এক মাদকতাময় ঘ্রাণ। ওপর থেকে ঝোলানো বিশাল ঝাড় লণ্ঠন আর কাচের শোকেসে সাজানো মন কাড়া সব লেহেঙ্গা ও কাঞ্জিভরম শাড়িগুলো যেন রীতিমতো দৃষ্টি বাঁধিয়ে দিল। জাহানারা বেগম শুরুতেই সিল্কের সেকশনে গিয়ে থিতু হলেন। একের পর এক শাড়ি খোলার খসখস শব্দ আর মহিলাদের তর্কালাপের গুঞ্জনে চারপাশটা সরগরম। অহনা এক কোণে দাঁড়িয়ে লজ্জামাখা মুখে লাল বেনারসি আর মেরুন লেহেঙ্গার দ্বন্দ্বে ভুগছিল। তৃষা ওর পাশে গিয়ে কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, অহনাপু, রেডটা তোমার গায়ের রঙে বড্ড বেশি খুলবে। দেখো, এটা একদম বলিউডের হিরোইন একটা ভাইব দিচ্ছে। অহনা একটু হেসে তৃষার পছন্দটাকে সায় দিল। তৃষা দোনমনা করে বলল, আমার এমনিতেই অনেক আছে আপু, তুমি নিজের জন্য দেখো না। তোমার হলুদের জন্য ওই কাঁচা হলুদ কালার শাড়িটা দেখো। সালেহা বেগম পাশ থেকে একটা ভারী কাজের লেহেঙ্গা উঁচিয়ে ধরে রাইসা আর রায়াকে ডাকলেন। তিনি বেশ গম্ভীর মুখে বললেন, এই যে দুই বাদর, তোরা কি শুধু সেলফি তুলতে এসেছিস? এই লেহেঙ্গাটা পরে দেখ তো, তোদের তো আবার মডার্ন কাট না হলে পছন্দ হয় না। এটা একদম ট্রেন্ডিং, ঠিক তো? রাইসা চোখ কপালে তুলে বলল, উফ মা, এটা তো সেই গত বছরের ডিজাইন। এখন তো সারারা আর টপ লেহেঙ্গার যুগ। আমরা বরং ওই কর্নারটায় যাই, ওখানে লেটেক্স কালেকশন পাওয়া আছে। রায়াও তাল মেলালো তার সঙ্গে। সালেহা বেগম মুখ সিটকে বললেন, অন্য ব্যাপারে এক না হলেও আকাম কুকামের বেলায় সবসময় এক থাকবে এই দুটো। রাইসা আর রায়া এগিয়ে গেল। পুরো ফ্লোর জুড়ে তখন হাসাহাসি, দরদাম আর কাপড়ের খসখস শব্দ, এক হুলস্থুল কাণ্ড। তামান্না আর তিথি এক কোণে দাঁড়িয়ে হলুদের কাপড় নির্বাচনে ব্যস্ত, আর জাহানারা বেগম সব কিছুর তদারকি করছেন এক দক্ষ ম্যানেজারের মতো। রাইসা আর রায়া তখন লেটেস্ট ডিজাইনের সারারা নিয়ে ব্যস্ত। ভিড়ের মাঝে তৃষা আর টুইঙ্কেল নিজেদের জন্য একটা নিভৃত কোণ খুঁজে নিয়েছে, যেখানে কাচের শোকেসের ওপাশে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে ওদের পছন্দের পোশাকগুলো। টুইঙ্কেল একটা পিচ কালারের ফিল দেওয়া ফ্রক নিজের গায়ের সাথে ধরে আয়নায় দেখছিল ও তৃষার ওনার আঁচল টেনে উত্তেজিত গলায় বলল, ও বানি দেখো তো,
এই ড্রেসটা পরলে কি আমাকে একদম এলসা লাগবে, নাকি আমাকে সিন্ড্রেলা হয়ে যাব? তৃষা নিচু হয়ে টুইঙ্কেলের চুলগুলো ঠিক করে দিয়ে স্নিগ্ধ হাসল। তুমি তো লিটল কুইন সুইটহার্ট। তুমি যাই বলো না কেন তাতে তোমার মোস্ট কিউটেস্ট বারবি ডল লাগে শোনা। টুইঙ্কেল খুশিতে ডগমগ হয়ে এবার একটা গাঢ় ল্যাভেন্ডার রঙের জর্জের ঢিকিমিকি কামিজের দিকে আঙুল তুলে তৃষাকে ধাক্কা দিয়ে বলল, নাও ইটস ইওর টার্ন বানি। ওই দেখো, ওই ড্রেসটা ঠিক তোমার মতো, ভীষণ শাইনি আর কিউট। তুমি কি ওটা ট্রাই করবে প্লিজ বানি? তৃষা কিঞ্চিত লাজুক হেসে ড্রেসটা হাতে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের সাথে ওটা মিলিয়ে দেখছিল। ল্যাভেন্ডার রংটা ওর ফর্সা ত্বকে রঙে এক অদ্ভুত আভিজাত্য লেপে দিচ্ছে। ও যখন তন্ময় হয়ে আয়নায় নিজেকে দেখছিল, ঠিক তখনই কানে এলো সেই পরিচিত ভরাট কণ্ঠস্বর। আর্য ফোনে কথা বলতে বলতে সেই সেকশনে প্রবেশ করলো। ওর এক হাতে পকেটে, অন্য হাতে ফোনে কানের কাছে ধরা। ও গম্ভীর স্বরে কাউকে বলছিল। ইয়েস, শিপমেন্টের ডিটেলসগুলো মেল করে দিন, আইল চেক ইট লেটার। আর্যর গম্ভীর কণ্ঠস্বর কানে আসতেই তৃষার হাতে ল্যাভেন্ডার রঙের ড্রেসটা যেন কাঁপতে লাগলো। ও দ্রুত ড্রেসটা শোকেসের হ্যাঙ্গারে রাখতে গিয়ে ও থমকে গেল আর্যর কণ্ঠে। রাখবেন না, প্যাক করে নিন, ল্যাভেন্ডার সুটস ইউ ওয়েল। তৃষা খানিক অপ্রস্তুত হয়ে ভাবলো, আর্য তো কথা বলছিল, ও কখন দেখলো তাকে? পরক্ষণে ওর মনে পড়লো ড্রেসটার প্রাইস ট্যাগে ওর দাম দেখেছে 13,000। তাতেই ওর চক্ষু চড়ক কাজ, ছ্যাঁকা লেগেছে পুরোই। সামান্য একটা 3 পিস যদি এত দামি হয়, না না, ও কিছুতেই এত দামি ড্রেস দেবে না। কিন্তু আর্য যদি দেখে তাহলে এই ড্রেস ওর জন্য নিয়েই ছাড়বে। তাই ও চিন্তাগুলো একপাশে রেখে তৎক্ষণাৎ দুপাশে মাথা নাড়ল। বেশ কুণ্ঠিত স্বরে বলল, আরে না না, দরকার নেই। আমি তো জাস্ট দেখছিলাম, মানে কালারটা একটু বেশি শাইনি না? আমার মনে হয় অন্য কিছু দেখি। আর্য আর কিছু বলল না। ও বেশ কর্তৃত্ব ব্যঞ্জক স্বরে সেলসম্যানকে ইশারায় ডেকে বলল, এক্সকিউজ মি, ওই ল্যাভেন্ডার ড্রেসটা প্যাক করে দিন তো, সাইজটা চেক করে নেবেন। আর্য এবার সরাসরি তৃষার চোখের দিকে তাকালো। ওর কণ্ঠস্বর কিঞ্চিত নরম হলেও বড্ড অটল। পকেটে হাত গুজে শান্ত গলায় ও বলল, অহেতুক লজিক খুঁজবেন না তৃষা, ড্রেসটা আপনার রিফ্লেকশনে পারফেক্টলি ব্লেন্ড হচ্ছে। তৃষা স্তম্ভিত হয়ে গেল। আপনি জানেন কি করে? আর্য কোনো উত্তর না দিয়ে সেলসম্যানকে কার্ডটা বাড়িয়ে দিল। তৃষা জেদ ধরে বলল, বললাম তো নেবো না। আপনি কি সবসময় আমার উপর নিজের চয়েস চাপিয়ে দেবেন? চয়েস চাপিয়ে দিচ্ছে না ম্যাম, জাস্ট একটা সুইট ডিল ফাইনাল করছি। টুইঙ্কেল যদি দেখে আপনি ওর পছন্দের ড্রেসটা রিজেক্ট করেছেন, তবে ও কিন্তু শপিং মল মাথায় তুলবে। আপনি কি সেটা হ্যান্ডেল করতে পারবেন? ইটস আ ট্র্যাপ, চয়েস ইজ ইয়োর্স। তৃষা অসহায়ভাবে টুইঙ্কেলের দিকে তাকালো, যে কিনা এতক্ষণে নিজের ফ্রক হাতে নিয়ে তৃষার সম্মতির অপেক্ষায় ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ও দীর্ঘশ্বাস ফেলে হার স্বীকার করলো। আর্য দিকে তাকিয়ে মুখটা একটু কুঁচকে বলল, আপনি না আস্তে একটা ব্ল্যাকমেইলার। বিহেভিয়ার রোবটের মতো হলেও আপনার চিপ সেটে দেখি সব শয়তানি বুদ্ধি লোড করা আছে না? আর্য নির্বিকার ভঙ্গিতে বিলটা সই করতে করতে বলল, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। এবার চলুন বাকিদের সাথে জয়েন করি। ওদের কথোপকথনের মাঝে হঠাৎ টুইঙ্কেল বলল, বানি তুমি ড্রেসটা কিনেছো তো? তৃষা কিছু বলার আগেই পাশ থেকে আর্য বলল, কিনেছে মাম্মাম, চলো। ব্যাস, টুইঙ্কেলকে আর দেখে কে? ও খুশিতে তালে বাজিয়ে তৃষার হাত ধরল। তৃষা গটগট করে হাঁটতে শুরু করলো, কিন্তু ওর মনের কোণে এক সিলতে ভালো লাগা কি অলক্ষেই দৌড়া দিয়ে গেল। আর্যর এই জেদ মাখা কেয়ারিং ভাবটা ওর কাছে বড্ড অদ্ভুত, অথচ নেশার মতো লাগছে। তৃষা এবার গহনার সেকশনে এলো। সেখানে রীতিমতো চাঁদের হাট বসেছে। কাচের শোরুমের ভেতর স্বর্ণাভ আলোর বিচ্ছুরণের স্বর্ণ আর হীরের গহনাগুলো ঝিকমিক করছে। জাহানারা বেগম আর গুলশানারা বেগম সীতাহার আর ঝুমকোর নকশা নিয়ে গভীর আলোচনায় মগ্ন। অহনা নিজের বিয়ের গয়না পছন্দ করতে গিয়ে হিমশিম খাচ্ছে, আর রাইসারা ব্যস্ত লেটেস্ট ডিজাইনের নোজপিন নিয়ে। তৃষাকে দেখেই জাহানারা বেগম তৃষার চিবুক উঁচিয়ে ধরে বললেন, কিরে মা, নিজের জন্য কিছু দেখলি? তৃষা মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই জাহানারা বেগম ফের বললেন, তাহলে এখানে দেখ, কিছু পছন্দ হয়। তৃষা মাথা নাড়ল। না আম্মু, আমার চুড়ি মালা অনেক আছে, আমি বরং মোহনাপুর সেটটা দেখি। আর্য একটু দূরে দাঁড়িয়ে ফোনের স্ক্রিনে আঙুল চালাচ্ছিল, কিন্তু ওর তীক্ষ্ণ দৃষ্টি বারংবার তৃষার উপর গিয়ে আছড়ে পড়ছে। হুটহাট করে আর্যর দৃষ্টি পতিত হলো তৃষার পায়ের দিকে। সালোয়ার সামান্য সরে যাওয়ায় ওর ফর্সা গোড়ালি দুটো উন্মুক্ত হয়ে আছে, যা একদম খালি। আর্যর কপালে একটা সূক্ষ্ম ভাঁজ পড়ো। ও ফোনটা পকেটে রেখে বেশ গম্ভীর স্বরে ডাকলো, তৃষা, এদিকে আসুন তো একবার। তৃষা অপ্রস্তুত হয়ে মুরব্বিদের থেকে বিদায় নিয়ে আর্যর সামনে এসে দাঁড়ালো। আর্য কোনো ভনিতা না করে সরাসরি তৃষার পায়ের দিকে ইঙ্গিত করে তীক্ষ্ণ গলায় বলল, আপনার কি সব জিনিসেই একজোড়া নূপুর পড়তে গিয়ে ট্যাক্স দিতে হয় আপনাকে?
তৃষা অবাক হয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে কাচুমাচু হয়ে বলল, না, মানে ওটা পড়লে হাতের ঝনঝন শব্দ হয়, আপনার আবার ডিস্টার্ব হয় কিনা তাই। আর্য ওকে কথা শেষ করতে না দিয়ে সেলসম্যানকে ইশারায় ডেকে হুকুম দিল, সবচেয়ে ট্রেন্ডি আর স্লিক ডিজাইনের নুপুর দেখেন তো, সাউন্ড যেন মেলোডিয়াস হয়, নয়েস নয়। কাচের শোকেসে রাখা হিরে আর কুন্দনের ঝিলিকে ছাপিয়ে তৃষার দৃষ্টি আটকে গেল আর্যর ওই অতর্কিত নির্দেশে। সেলসম্যান দ্রুত একজোড়া রূপলি চেইন ডিজাইনের স্নিক নুপুর বের করে আনল, যার প্রতিটি হিল্লোলে এক মায়াবী নিক্কণ অনুরণিত হচ্ছে। তৃষা কিছু বুঝে ওঠার আগে আর্য ধীর পায়ে ওর সামনে এগিয়ে এলো। আর্যর সেই দীর্ঘ রিজু দেহভঙ্গি দেখে তৃষা ভাবল ও হয়তো নুপুর জোড়া ওর হাতে ধরিয়ে দেবে, কিন্তু পরক্ষণেই যা ঘটল তাতে উপস্থিত সেলসম্যান থেকে শুরু করে তৃষার হৃৎপিণ্ড পর্যন্ত কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কোনো প্রকার ভনিতা না করে আর্য এক হাঁটু গেড়ে তৃষার সামনে বসে পড়ল। ও মৃদু টানে তৃষার সালোয়ারটা কিঞ্চিত সরিয়ে দিয়ে ওর ফর্সা পেলো পাটি নিজের হাঁটুর উপর তুলে নিল। তৃষা চমকে উঠে টাল সামলাতে আর্যর কাঁধ খামছে ধরল। ওর কণ্ঠ নালীতে বিধে থাকা বিস্ময়গুলো এক লহমায় বেরিয়ে এলো। আরে, এ কি করছেন? ছাড়ুন আমার পা, আপনার গায়ে লাগছে, সবাই দেখছে তো, প্লিজ। তৃষার গলার স্বর কাঁপছে, লজ্জায় ওর কান মুখ রক্ত জবার ন্যায় লাল হয়ে উঠেছে। তবে এত কিছুর মাঝেও একদম নির্বিকার আর্য। ও নুপুর জোড়া হাতে নিয়ে তৃষার চোখের দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালো। ঠোঁটে আঙুল চেপে খুব আলতো করে এক শান্ত হুশ শব্দ করল, যার অর্থ চুপ থাকুন। আর্য অত্যন্ত নিপুণ হাতে নুপুরের হুকটা আটকে দিল। শীতল রূপোর ছোঁয়া তৃষার উষ্ণ বুকে রাখতে ওর শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। নুপুর পরানো শেষে আর্য তৃষার পায়ের ওপর হাত রেখে নিচু স্বরে বলল, আপনার মতো নারীর চঞ্চল পায়ের শুভ্রতা নুপুর ছাড়া বড্ড বিবর্ণ, আর আমার মতো একরোখা পুরুষের সকালটা আপনার ওই নুপুরের নিক্কণ ছাড়া একদম অসম্পূর্ণ। অপরাহ্নের বিদায় লগ্ন ক্রমশ ঘনিয়ে আসছে। ম্লান রক্তিম আলোকাবৃত সূর্যমণি পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। গোধূলি কমলা রশ্মি বিচ্ছুরিত হচ্ছে নীলিমার বক্ষ জুড়ে। দূরবর্তী বনস্পতির শাখা হতে ভেসে আসা পাখপাখালির নীড়ে ফেরার কিচিরমিচির ধ্বনিগুলো সুরেলা লহরীর ন্যায় শ্রবণগোচর হচ্ছে। কোথাও ঢালু, কোথাও বা সমান্তরাল বড্ড অমসৃণ আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার ওপর দিয়ে হেঁটে চলেছে একজোড়া কপত কপতি। নির্জন স্থানটা নিবিড় প্রকৃতিতে নিমগ্ন। কেনাকাটা শেষ করে ওদের ফিরতে ফিরতে বেলা গড়িয়ে যাবে সেটা পূর্ববিদিত হওয়ার সঙ্গে টুইঙ্কেল গভীর নিদ্রাচ্ছন্নতা দারুণ জাহানারা বেগম ওকে নিয়ে আগেই অন্য গাড়িতে রওনা হয়েছেন। ফলে এই গোধূলি বেলায় আর্য তৃষা ফিরছিল সম্পূর্ণ একান্তে। তবে ফিরতে পথে ভাগ্যের বিড়ম্বনায় আর্যর গাড়ির ইঞ্জিনটা মাঝপথে বিকল হয়ে পড়ায় দুর্ভাগ্যক্রমে দুজনকেই হেঁটে হেঁটে দীর্ঘ সে পথ পাড়ি দিতে হচ্ছে। ওরা অবশ্য গাড়ির খোঁজ কম করেনি, তবে ওই যে নিয়তি, সে যে কখনোই ওদের সহায় না, সেই প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। তাই যানবাহন আর লোকালয়ের কোলাহল ছাপিয়ে পাহাড়ের কোল ঘেঁষে নির্জন প্রায় জনশূন্য পথটা ধরে এগিয়ে চলেছে ওরা। বয়ে যাওয়া শীতল হাওয়া তৃষার চুলে বিলি কেটে যাচ্ছে। আর্যর বলিষ্ঠ পদচারণার পাশে তৃষার শান্ত হেঁটে চলা যেন এক অপার্থিব দৃশ্যের অবতারণা করেছে। চলতি পথের নিস্তব্ধতাটুকু প্রথমে আর্যই ভাঙল। হেলদোলহীনভাবে নিজের মনের হেঁটে আসা তৃষার দিকে তাকিয়ে বলল, মিস তৃষা, আপনার এই কচ্ছপ গতিতে এগুলো তো মনে হচ্ছে আজ রাতে এই পাহাড়ের ঢালে ডিনার সেরে কাল ভোরে সূর্যোদয় দেখে বাড়িতে পৌঁছতে হবে। একটু ফাস্ট করা যায় না গতিটা? তৃষা কপালে জমে থাকা ঘামটুকু ওনার আঁচড়ে মুছে নিয়ে মুখটা ইঞ্চি খানেক বাঁকিয়ে বলল, দেখুন মিস্টার, আপনার তো অভ্যেস আছে ডেকে মার্চ করার, কিন্তু হিল পরে পাহাড়ি রাস্তায় চলা যে কি পরিমাণ অ্যাডভেঞ্চার আর পেইনফুল সেটা আপনি বুঝবেন না। আর তাছাড়া আমি জোরে হাঁটতে পারি না। তো কি পারেন, শুধু উল্টোপাল্টা বকবক করতে? দেখুন, একদম বাজে কথা বলবেন না। আপনার ওই দামরা মার্কা গাড়িটা রাস্তার মাঝখানে এসে খারাপ হবে সেটা কি আমি জানতাম নাকি? আর্য এক পা এগিয়ে এসে তৃষার একদম কাছে দাঁড়ালো। ওর পারফিউমের সেই কড়া সুগন্ধটা তৃষার নাসারন্ধ্রে পৌঁছে তীব্র বেগে আঘাত করল। আর্য নিচু স্বরে বলল, মেকানিক্যাল এরর তো আর বলে কয়ে আসে না। আর এই হিল জুতো পরে পাহাড়ে আসার আইডিয়াটা কাটছিল। ড্রেস আপের উপর যতটা কনসেন্ট্রেশন দেন সিচুয়েশনের উপরে তার অর্ধেক দিলেও এখন আমরা ড্রয়িং রুমে থাকতাম। তৃষার নাক মুখ সিটকে মনে মনে খানিক বিড়বিড় করল। আর্য কথা না বাড়িয়ে তৃষার সমগতিতে চলতে আরম্ভ করল। তবে খানিক দূর অতিক্রান্ত হতেই তৃষা আর্যর একদম সমান্তরালে এসে ওর সঙ্গে পা মেলাতে মেলাতে বলল, আচ্ছা শুনুন, আর্য ওর দিকে না তাকিয়েই বলল, হুম? আপনি আমার কত ইয়ারের জুনিয়র, মানে কত বছরের ছোট? তৃষার এমন আজগুবি প্রশ্নে পদচারণায় স্থির হলো আর্য।
বিস্ময়াভিভূত দৃষ্টিতে চোখ মুখ বিশ্রী ভাবে কুচকে বলল। মানে? তৃষা গা ছাড়া ভাব নিয়ে বলল। মানে অল টাইম এমন আপনি আপনি করেন, তাই মনে হয় আমি মেবি আপনার অনেক সিনিয়র। আর্যর কুচকানো ভ্রুযুগল আরও সংকুচিত হলো। সেই স্থির দৃষ্টিতে তৃষার দিকে তাকিয়ে বলল। আর ইউ কিডিং উইথ মি? তৃষা কাঁধ নাচিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল। এমা ছিছি, ইয়ার কি করতে যাব কেন? জাস্ট ওয়েট, মাঝে মাঝে আমার সিরিয়াসলি ডাউট হয়, মনে হয় আমি বোধহয় অনেক সিনিয়র বা ওই টাইপ কিছু। আর্য এবার সত্যি অবাক হলো। তার বয়স 30-এর কোঠায়, আর এই 17-18 বছরের মেয়েটা তাকেই নিজের জুনিয়র বলছে। আচ্ছা, তৃষা কি কৌশলে তাকে বয়সের খোঁচা দিচ্ছে? সে একটা দীর্ঘশ্বাস ফেলে তপ্ত গলায় বলতে যাবে কিছু, ঠিক তখনই পাহাড়ের নিস্তব্ধতা চিরে তৃষার আত্মচিৎকার প্রতিধ্বনিত হলো। আহ! চমকে উঠে আর্য তৎক্ষণাৎ পেছনে ফেলাম, দাঁতে দাঁত চেপে চোখ মুখ কুচকে যন্ত্রণায় নীলাভ রং ধারণকৃত মূর্তির ন্যায় দণ্ডায়মান তৃষাকে দেখে বিচলিত হয়ে দুপা এগিয়ে এসে উদ্বিগ্ন হয়ে বলল। হোয়াট হ্যাপেন? কি হলো আপনার? তৃষা কোনো উত্তর দিতে পারল না, শুধু মুখটা বিকৃত করে এক জায়গায় স্থির হয়ে রইল। আর্যর তীক্ষ্ণ দৃষ্টি নিচে নামতেই বুকটা ধক করে উঠল। ও দেখল তৃষার ডান পায়ের হিলটা একদিকে কাত হয়ে আছে, আর সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে পড়ছে পিচ ঢালা কালো রাস্তায়। সম্ভবত কোনো তীক্ষ্ণ লোহার টুকরো বা সূচারু পাথর হিল ভেদ করে সরাসরি তৃষার কোমর গোড়ালিতে বেঁধে গেছে। মুহূর্তের মধ্যে আর্যর সব কাঠিন্য উবে গেল। ও কোনোরূপ দ্বিধারা করে রাস্তার ধুলোবালি উপেক্ষা করে হাঁটু গেড়ে বসে পড়ল তৃষার সামনে। পরম মমতায় তার পাটা আলতো করে নিজের হাতের তালুতে তুলে নিল। রক্তের লাল আভা দেখে আর্যর চোয়াল শক্ত হয়ে এলো উদ্বেগে। নিচু স্বরে সে বলল। একটু সহ্য করুন, নড়বেন না, একদম নড়বেন না। আর্যর ঘরমাক্ত ললার এক অদ্ভুত বিষণ্ণতা ও বিভ্রান্তি নিয়ে নিজের কম্পিত অস্থির আঙুলের ছোঁয়ালো তৃষার আঘাতপ্রাপ্ত স্থানে, আর ওর আঙুলের স্পর্শে তৃষার ক্ষতের ওপর পড়তেই সে তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। উফ, লাগছে, খুব লাগছে। আর্যর কপালে চিন্তার ভাঁজ গভীর হলো। সে ধীর স্থির কণ্ঠে বলল। রিল্যাক্স ম্যাম, জিনিসটা ভেতরে আটকে আছে, আমি সির্ফ একটা বের করে আনবো। জাস্ট ট্রাস্ট মি অ্যান্ড শাট ইউর আইস। আমি আছি তো, কিচ্ছু হবে না। আর্যর ভরসাপূর্ণ বাক্যে তৃষার ভয়টা যেন কর্পূরের মতোই উবে গেল। তৃষা আর্যর কাঠটা খামচিয়ে ধরল। মুহূর্তের ব্যবধানে আর্য বিঁধে থাকা পাথরের টুকরো বের করে আনতেই তৃষার গলার কাছ থেকে অবরুদ্ধ এক চিৎকার বেরিয়ে এলো। যন্ত্রণায় ভিজে উঠল আখি পল্লব। আর্য কোনো কথা না বলে নিজের পকেট থেকে রুমাল বের করে তৃষার রক্তক্ষরণ বন্ধ করতে ক্ষতস্থানটা শক্ত করে বেঁধে দিল। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে এক পলক তৃষার ফ্যাকাশে মুখের দিকে তাকালো। পরক্ষণেই তৃষাকে কিছু বলার সুযোগ না দিয়ে আর্য নিচু হয়ে তাকে পাজা করে নিজের বলিষ্ঠ দুই বাহুর ওপর তুলে নিল। অতর্কিত এক ঘটনায় তৃষা কিংকর্তব্য বিমূঢ় হয়ে আর্যর গলা জড়িয়ে ধরল। বিস্ময় আর জড়তায় আমতা আমতা করে সে বলে উঠল। এ কি করছেন আপনি? নামান আমায়। আর্যর দৃষ্টি তখন সামনের ধুধু পাহাড়ি পথের দিকে নিবদ্ধ। সে গম্ভীর কিন্তু শান্ত স্বরে বলল। চুপচাপ থাকুন, আপনার ইনজুরিটা বেশ ডিপ, এই অবস্থায় হেঁটে যাওয়া একদম সেফ নয়, তাই বেশি কথা না বলে শান্ত থাকুন আর আমায় আমার কাজ করতে দিন। তৃষা আর্যর বুকের ধুপুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে। দুপাশে গহীন অরণ্য আর ধুধু পাহাড়ের মৌন সাক্ষী আর্য ওকে বাহুবন্দী করে এগিয়ে চলল। শীতল বাতাসের ঝাপড়ায় তৃষার অবিন্যস্ত অরক গুচ্ছ বারংবার আর্যর চিবুক ছুঁয়ে যাচ্ছে। নির্জন অরণ্য পথে নুড়ি পাথরের ঘর্ষণ আর ঝিঝি পোকার গুঞ্জনের মাঝে কেবল শ্রুত হচ্ছিল একজোড়া কপত কপতের নিবিড় নিঃশ্বাসের শব্দ। ঘড়ির কাঁটা রাত 8টার ঘরে। সকালে ফেরার পর নিঃসন্দেহে অতিক্রান্ত হয়েছে ঘণ্টাখানেক। তবে এখনও আর্য তৃষা না ফেরায় বেশ উদ্বিগ্ন সবাই। সমগ্র ড্রয়িং রুম সকলের অস্থির পদচালনা মুখর। প্রত্যেকে নিজ কর্মে সম্পাদন করছে আর বারংবার দৃষ্টি নিবদ্ধ করছে প্রধান দরজায়। আঞ্জুমান বেবি তসবি হাতে সোফায় বসে আছেন। গুলশানারা বেগম এক গ্লাস পানি নিয়ে জাহানারা বেগমের পাশে এসে দাঁড়িয়ে ধীর স্বরে বললেন। আপা, শান্ত হস্ত, ওরা এখনই চলে আসবে। পাহাড়ি রাস্তা, হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না। জাহানারা বেগম উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে দাঁড়ালেন। পাশ থেকে সায়রা বেগম বললেন। অহনা সবে এই সিঁড়ি ডিঙিয়ে নিচে নামছিল। ফুপুর এমন কথায়ও খানিক হেসে বলল। রাইসাও সায় দিল অহনার। একদম রাইট আপু, ফুপু আম্মু শান্ত হও তো। ওদের এমন কথোপকথনে জাহানারা বেগম কুচকালেও হেসে উঠে উপস্থিত সকলে। ঠিক তখনই পেছন থেকে রায়া বলে উঠল। আরে ওই তো ভাইয়া। ওর কণ্ঠস্বরে সকলে একযোগে তাকালেও প্রধান দরজায়। সঙ্গে সঙ্গে চক্ষু চড়ক গাছ সকলের প্রবেশ করছে আর্য ওর বাহুডোরে বন্দিনী তৃষা। এই ভঙ্গি দেখে মুহূর্তের জন্য করকাকুলি থেমে গেল।
এক অদ্ভুত স্তব্ধতা গ্রাস করল পুরো তালুকদার মঞ্জিলকে। সকলের বিস্ময় বিস্ফোরিত চোখের সামনে দিয়ে আর্য তৃষাকে নিয়ে প্রবেশ করলো। জাহানারা হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন। তৃষার ফ্যাকাশে মুখ আর আর্যর ঘরমাক্ত লড়ার দেখে তার মাতৃহৃদয় আশঙ্কায় কেঁপে উঠল। তিনি তৃষার ঝুলে থাকা পায়ের দিকে তাকাতে আটকে উঠলেন। সাদা রুমাল ভেদ করে তখনও রক্তের হালকা আভা উঁকে দিচ্ছে। জাহানারা বেগমের কণ্ঠের উদ্বেগ ছাপিয়ে আর্য গতি বাড়িয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। এখন এক্সপ্লেন করার মতো টাইম নেই। ওর ইনজুরিটা বেশ ডিপ, ইনফেকশন হওয়ার ভয় আছে। রাইসা, ফার্স্ট এড বক্স আর অ্যান্টিসেপটিক নিয়ে জলদি আমার রুমে বি কুইক। সকলে যখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল, আর্য দ্রুত পদক্ষেপে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। তৃষা লজ্জায় আর্যর শার্টের গলাটা খামচিয়ে ধরে মুখ লুকিয়ে রেখেছে ওর বুকের ভাঁজে। রাইসা আর অহনা এক পলক একে অপরের দিকে তাকিয়ে দ্রুত পায়ে আর্যর নির্দেশ পালনে ছুটল। এদিকে আর্য যখন ওকে নিয়ে রুমে যাচ্ছিল, ঠিক তখনই নিজের রুম থেকে বের হচ্ছিল মায়া। ওদের দুজনকে এমন অবস্থায় দেখে অনুভূতি শূন্য হয়ে গেল। তৃষার পায়ের ক্ষতটা দৃশ্যমান হলো না ওর সম্মুখে। ওর মস্তিষ্ক শুধু এতটুকুই নির্দেশনা নিল, আবারও আর্য তৃষাকে করে তুলেছে। অক্ষি পল্লবের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো দুফোঁটা নোনা জল। ও আর দাঁড়াতে না পারে পাশ ঘুরে গন্তব্য বদলালো, ফের প্রবেশ করলো নিজের কক্ষে। ওটা লাগাবেন না প্লিজ, যন্ত্রণা হয় অনেক। আম্মু খুব। আর্যর ধৈর্যের বাঁধ ভাঙার জোগান। সে হাতে অ্যান্টিসেপটিক তুলা নিয়ে পাথরের মূর্তির মতো বসে আছে, অথচ তৃষা তুলাটা ক্ষতের ধারে কাছে ছোঁয়ানোর আগেই এমনভাবে চিৎকার করে পুরো ঘর মাথায় তুলছে। রাইসা, রায়া, অহনা আর ফুপু জাহানারা বেগম উপস্থিত সেখানে। তবে আর্যর নির্দেশে প্রত্যেকে নিশ্চুপ। রায়া আর রাইসা তৃষার এই অতি নাটকীয় আর্তনাদ দেখে একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। আর্যর কপালে বিরক্তির ভাঁজ স্পষ্ট। সে তুলাটা পাশে রেখে দিয়ে সোজা হয়ে বসে ধমকের স্বরে বলল, শাট আপ তৃষা, জাস্ট শাট আপ। আমি এখনো লিকুইডটা টাচও করিনি, আর আপনি এমন ভাবে চিল্লাচ্ছেন যেন আমি আপনার পা অ্যাম্পুটেশন করছি। ড্রামা কুইন হওয়ার জন্য অস্কার নমিনেশন পরে নিয়েন, এখন চুপচাপ বসুন। আর্যর এই হঠাৎ ধমকে তৃষা একদম থতমত খেয়ে গেল। সে ভেজা চোখে চেয়ে বড় বড় করে তাকিয়ে ঠোঁট উল্টে কান্না গিলে ফেলল। আর্য এবার রাইসার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, রাইসা, এগুলো ধর। আর মামুনি, ওকে একটু শক্ত করে ধরুন তো, নড়াচড়া করলে ড্রেসিংটা পারফেক্ট হবে না। আর্য অত্যন্ত নিপুণ হাতে তৃষার পাটা নিজের হাঁটুর উপর টেনে নিল। অতি সাবধানে ক্ষতের উপর অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে খুব নিচু স্বরে ফিস ফিস করে বলল, ইটস ওকে ম্যাম, জাস্ট এ লিটল বিট স্টিং। একটু সহ্য করুন। ইনফেকশন হয়ে গেলে কিন্তু সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। আপনি তো স্ট্রং গার্ল, রাইট? আর্যর এই আচমকা কোমল কণ্ঠে তৃষা শান্ত হলো। জ্বালা পড়াটা হচ্ছে ঠিকই, কিন্তু আর্যর মনোযোগ আর হাতের ছোঁয়া সেই যন্ত্রণাকে হালকা করে দিচ্ছে। আর্য মলমটা লাগিয়ে খুব কৌশলে করে ব্যান্ডেজটা বেঁধে দিল। কাজ শেষ করে সে মুখ তুলে তৃষার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ডান। এইবার আপনার ভলিউমটা একটু লো করতে পারেন। থ্যাংক গড, আমার কানের পর্দাগুলো এখনো ইনট্যাক্ট আছে। রাইসা আর থাকতে না পেরে ফিক করে এসে দিল। তৃষা লজ্জায় আর্যর বুকের বোতামের দিকে তাকিয়ে রইল, আর আর্য নির্বিকার ভঙ্গিতে ফার্স্ট এড বক্সটা বন্ধ করতে করতে বলল, এখন একদম নড়াচড়া করবেন না। আমি পেন কিলার আর একটা অ্যান্টিবায়োটিক নিয়ে আসি, ওটাকে চুপচাপ শুয়ে পড়ুন। তৃষা কিছু একটা বলতে গিয়েও দমে গেল। ঠিক সেই মুহূর্তেই চোখ কস্তাতে কস্তাতে এগিয়ে এলো ছোট্ট টুইঙ্কেল। সবার উপস্থিতিতে ও একটু হকচকিয়ে গেল, কিন্তু যেই ওর নজর পড়ল তৃষার ব্যান্ডেজ করা পায়ের উপর, ওর ঘুমের ঘোর এক লহমায় কেটে গেল। টুইঙ্কেল হামাগুড়ি দিয়ে বিছানায় উঠে দ্রুত তৃষার কোল ঘেঁষে এসে বসল। ওর মায়াবী নীরব আঁখি জোড়া পানিতে টইটুম্বর হলো মুহূর্তে। ও তৃষার মুখটা নিজের ছোট্ট দু হাতে আগলে ধরে ভাঙা গলায় বলল, বানি, ও বানি, তোমার পায়ে কি হয়েছে? অনেক ব্লিডিং হয়েছে বুঝি? তুমি কাঁদছিলে? তৃষা চট করে নিজের চোখের কোণে লেগে থাকা অশ্রুকণা মুছে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল ঠোঁটের কোণে। ও টুইঙ্কেলকে জাপটে ধরে কপালে চুমু এঁকে আদরের স্বরে বলল, আরে না সোনা, কিচ্ছু হয়নি। জাস্ট একটু দুষ্টু পাথর একটা পায়ে এসে একটু কামড় দিয়েছে, তাই তোমার পাপা ওটাকে বকে দিয়ে ব্যান্ডেজ করে দিল। টুইঙ্কেল এবার আর্যর দিকে ফিরে রাগে চোখে তাকালো। পাপ্পা, তুমি বানিকে পাহাড়ে কেন নিয়ে গিয়েছিলে? তুমি জানো না ওখানে দুষ্টু পাথর থাকে? তুমি বানিকে একদম প্রোটেক্ট করনি। আর্য মেয়ের এমন অদ্ভুত অভিযোগে আকাশ থেকে পড়ল। ও এক হাত ধরে আত্মসমর্পণের ভঙ্গিতে হেসে বলল, আরে মাম্মাম, আমি তো তোমার বাণীকেই প্রোটেক্ট করছিলাম। তোমার বাণী। ওকে কথা করতে দিল না টুইঙ্কেল। কিঞ্চিত বাচ্চাবে সুলভ রাগ দেখিয়ে বলল, তুমি চুপ। মেয়ের এমন ধমকে তৎক্ষণাৎ মুখে হাত দিল আর্য।
এদিকে আর্য আর মেয়ের এমন কাণ্ডে উপস্থিত সকলের ঠোঁট চেপে হাসত। মুরব্বীরা কক্ষ ত্যাগ করতে করতে বললেন, তোমরা থাকো, আমরা বরং যাই। ওদের পিছু পিছু বেরিয়ে গেল অহনারাও। কক্ষে এখন সম্পূর্ণ ওদের তিনজনের রাজত্ব। টুইঙ্কেল তৃষার ব্যান্ডেজের ওপর আলতো করে ফু দিতে দিতে ফিসফিসিয়ে বলল, কষ্ট পেও না বানি, আমি ওই পাথরটাকে খুব করে বকে দিব। এখন আমি তোমাকে শক্ত করে ধরে থাকবো, যাতে আর কোনো ব্যথা তোমাকে টাচ করতে না পারে। আই এম ইউর লিটল সোলজার। তৃষা মুচকি হেসে চুমু আঁকল টুইঙ্কেলের ছোট্ট ললাটে। আর্য মুগ্ধ দৃষ্টিতে অবলোকন করছিল এই স্নিগ্ধ দৃশ্য। তপ্ত রক্তিম আভা ছড়িয়ে নবপ্রভাতের অরুণখানা নীল দিগন্তের ললাটে তিলক আঁকল সবে। মিষ্টির রোদ্দুরের স্পর্শে ধরিত্রীর বুকে স্ফোরণ ঘটল নিস্নিগ্ধতার। কাঁচা সোনাঝরা রোদ্ন রোশনি তালুকদার মন্দিরের কার্নিশ ছুঁয়ে অন্দরমহলে প্রবেশ করতে শুরু করেছে অনেকক্ষণ হলো। আর সেই তপ্ত প্রভাত নিজ সঙ্গে বয়ে এনেছে তীব্র ব্যস্ততার মাত্রা। আজ শাহরিয়ার আর অহনার গায়ে হলুদ। অন্ধরে তাই ব্যস্ততা বড্ড বেশি। মিনিট 10 হলো শয্যা ত্যাগ করেছে তৃষা। ফ্রেশ হয়ে জানালার কপাটগুলো উন্মুক্ত করতেই এক ঝাঁক অবাধ্য রোদ্দুরের স্নিগ্ধ মুখশ্রীতে এসে আছড়ে পড়ল। বায়ুপবনের মৃদু হিল্লোলে অবাধ্য হয়ে উঠতে লাগলো ওর ললাটে পতিত একগুচ্ছ কেশরাজ। ওনাটা কাঁধে টেনে নিয়েও জানালার ধারে এসে দাঁড়াতেই টেবিলের ওপরে রাখা ইলেকট্রনিক যন্ত্রটা আচানক টুং করে শব্দ বেজে উঠল। ফেসবুকের নীল স্ক্রিনে একটা নোটিফিকেশন জলজল করছে। তৃষা কৌতূহলী হয়ে ফোনটা হাতে নিল। নোটিফিকেশন বারে বড় বড় করে লেখা, Selim King has accepted your request and replied to your message. সকাল সকাল এমন বিস্ফোরক কাণ্ডে চক্ষুদয় কোটর থেকে বের হয়ে আসার উপক্রম তৃষার। হৃদস্পন্দন থমকে জোগাড়। যার লেখার মোহেও এতদিন আচ্ছন্ন সে আজ নিজে থেকে প্রত্যুত্তর পাঠিয়েছে। অবিশ্বাস্য দৃষ্টিতে কাঁপা কাঁপা আঙ্গুলে ইনবক্সটা খুলল। তবে বৃহৎ কোনো চিঠি নেই সেখানে, কেবল কয়েকটা শব্দ মাত্র, কিন্তু সেগুলোই ছিল ওর হৃদয়ের গহীনে তীব্র ঢেউ তোলার জন্য যথেষ্ট। সাগরের ঢেউ যেমন বেলাভূমিকে ছুঁয়ে যায় অবলীলায়, আপনার ওই দীর্ঘ চিরকুটটাও আজ আমার গোমট একাকিত্বকে ওভাবেই নাড়িয়ে দিল। তৃষার আঙ্গুলের কম্পন তীব্র থেকে তীব্র হতে শুরু করেছে। বক্ষ পিঞ্জরের ভেতর তখন সহস্র ডানাওয়ালা কোনো এক বিহঙ্গ উন্মত্ত উল্লাসে ঝাপটা দিচ্ছে, যার শব্দের মোহ তাকে আচ্ছন্ন করে রাখত নিষেদিন। তারও এই গভীরতম সংক্ষিপ্ত প্রত্যুত্তরটুকু ওকে বড্ড উচ্ছ্বাসিত করছে। ওর ইচ্ছে করছে জানালার কপাটগুলো আরও চওড়া করে খুলে দিয়ে আকাশকে জানিয়ে দিতে, দেখো, আমার স্বপ্ন বিলাস আজ পূর্ণতা পেয়েছে। উত্তেজনায় ওর কপলদয় আরক্তিম হয়ে উঠেছে। ঠোঁটের কোণে খেলে যাচ্ছে এক ভুবন ভোলানো চপল হাসি। ও যখন নিজের এই আনন্দটুকু উদযাপনে আত্মহারা, ঠিক তখনই কক্ষের নিস্তব্ধতা চিরে কঠোর গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, মেবি পায়ের ওই ব্যান্ডেজটার দয়াতেই আপনি এখনো মাটিতে আছেন, নইলে আপনার যা রিয়াকশন। মনে হচ্ছে এখনই উইংস গজিয়ে জানলা দিয়ে উড়াল দেবেন। তা সকাল সকাল ঘরে এমন কি মহামূল্যবান সম্পদ আবিষ্কার করলেন যেভাবে লাফালাফি শুরু করেছেন। হুট করে আর্যর প্রশ্নে সম্বিত ফিরে পেল তৃষা। বিদ্যুৎ বেগে ঘুরে তাকাতেই দেখলো দরজার কপাটে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর্য। তৃষা তৎক্ষণাৎ হাতের ফোনটা বুকের সাথে চেপে ধরে অজ্ঞাল হেসে আর্যর তীক্ষ্ণ চাহনি উপেক্ষা করে চপল কণ্ঠে বলল, মহামূল্যবানী মিস্টার, আজ আকাশ থেকে আস্ত একটা নক্ষত্র আমার সামনে খসে পড়েছে। আপনি বুঝবেন না, আপনার ওই রাফ এন্ড টাফ লাইফে এসব ইমোশনাল ডাটাবেস তো জ্যাম হয়ে পড়ে আছে। শুধু জানুন, আজ আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট মর্নিং। তৃষার অগোচরে আর্য ঠোঁটের কোণে এক সিলতে বাঁকা হাসি ফুটে উঠল। তবে পরক্ষণেই নিজেকে সামনে ও পকেটে হাত গুজে ধীর পায়ে তৃষার দিকে এগিয়ে আসতে আসতে বলল, নক্ষত্র কিংবা ধূমকেতু যাই হোক, সেগুলো ধরার আশায় আকাশে উড়াল দেওয়ার চিন্তা করলে রিমেম্বার ইট, আপনার গ্রাউন্ড কন্ট্রোল কিন্তু এখনো আমার হাতে। ঠিক সেই মুহূর্তেই দরজার পর্দা সরিয়ে ঝড়ের বেগে ঘরে ঢুকলো টুইঙ্কেল। ওর পরনে একটা কাঁচা হলুদ রঙা বারবি ফ্রক, লালচে চুলগুলো দুপাশে ঝুটি করা, তার মাঝে ছোট ছোট গাঁদা ফুল গোজা। ও তৃষার দিকে ছুটে এসে ওর হাঁটু জড়িয়ে ধরে মিষ্টি কণ্ঠে শুধালো, বানি, তোমার পা কি ঠিক হয়ে গেছে? এখন কি আর ব্যথা করছে? পাপা কি তোমাকে আবার কোনো তিতো মেডিসিন দিয়েছে? তৃষা কাল ক্ষেপণ না করে ঝট করে টুইঙ্কেলকে পাজা করা করে তুলে নিল। ও নরম তুলতুলে গাল দুটোতে একের পর এক শব্দ করে চুমু খেয়ে উচ্ছ্বসিত গলায় বলল, হ্যাঁ সুইটহার্ট, আমার সব ব্যথা একদম ভ্যানিশ হয়ে গেছে। বানি এখন একদম সুপার ফিট। তুমি রেডি হয়ে গেছো? চলো আমরা এখন নিচে যাব। টুইঙ্কেল খুশিতে হাততালি দিয়ে আর্যর দিকে তাকিয়ে বলল,
শুনলে তো পাপা, বানির পা ঠিক হয়ে গেছে, তাই বানিকে আর তোমার ওই বাজে মেডিসিন খেতে হবে না। চলো বানি। আর্য একপাশে দাঁড়িয়ে ওদের এই নির্মল সখ্যতা দেখছিল। হুট করে কি যেন ভেবে মুচকি হাসতো ও অতঃপর গলা খাকারি দিয়ে বলল, নিচে যাওয়ার আগে ড্রেসিংটা চেক করে নেবেন। তৃষা টুইঙ্কেলকে নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় আর্যর দিকে তাকিয়ে খানিক ভেঙে বলল, আপনার শুধু ডিসিপ্লিন আর কমান্ড। আজ আনন্দ করার দিন মিস্টার, সো কোনো কমান্ড আজ কাজ হবে না। বলে ও টুইঙ্কেলকে নিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। ওরা যেতে আর্য জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের রোদ্দুর এখন আরও তপ্ত হয়েছে। ও নিজের ফোনের স্ক্রিনে একবার তৃষাকে পাঠানো মেসেজটার দিকে তাকালো আর মনে মনে বিড়বিড়িয়ে বলল, Crazy girl, your star is already captured in the palm of your hand. আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীর উপস্থিতিতে রীতিমতো জনাকীর্ণ উদ্যানে পরিণত হয়েছে তালুকদার মঞ্জিল। তৃষা খুশি মনে টুইঙ্কেলের সাথে সিঁড়ি বেয়ে নামতেই কানে এলো সম্মিলিত হাসির কলতান। ড্রয়িং রুমের এক কোণে শীতল পাটি বিছিয়ে বসেছেন বাড়ির প্রবীণরা। রূপোর থালায় কাঁচা হলুদের গাঢ় হলদেটে আভা আর তার উগ্র ঘ্রাণে চারপাশটা মম করছে। তৃষাকে দেখে জাহানারা বেগম চশমার উপর দিয়ে একবার তাকিয়ে স্নেহার্ধ কণ্ঠে ডাকলেন, তৃষা, এইদিকে আয় মা, টুইঙ্কেলকে নিয়ে এখানে বস। তৃষা সামান্য খুঁড়িয়ে এগিয়ে গিয়ে তাজের পাশে বসতেই গুলশানেরা বেগম ওর মাথায় হাত বুলিয়ে শোধালেন, এখন শরীরের অবস্থা কেমন রে মা? কাল তো যা কাণ্ড বাঁধিয়েছিলি, আমরা তো রীতিমতো ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম। তৃষা এক চিলতে সজ্জল হাসি হেসে বলল, খালামুনি, এখন একদম ঠিক আছি। গুলশানেরা বেগম মুচকি হেসে বললেন, যাক, আলহামদুলিল্লাহ। তবে ওদের কথোপকথনের মাঝেই জাহানারা বেগমের জহুরি চোখ তৃষার সাধারণ সালোয়ার কামিজের উপর গিয়ে স্থির হয়েছে। তিনি ভ্রু কুঁচকে কিঞ্চিত শাসনের সুরে বলেন, হলুদ পাটা প্রায় শেষ হতে চললো, আর তুই এখনো এই সাদা মাটা বেশ আছিস কেন? গায়ে হলুদের দিনে বাড়ির বড় বউ হয়ে তুই কি এভাবে সবার সামনে যাবি নাকি? শাড়ি পরিসনি কেন? তৃষা আমতা আমতা করে বলল, আসলে আম্মু, আমি তো শাড়ি ঠিক মতো সামলাতে পারি না, তার উপরে পায়ে ব্যান্ডেজ পড়ে যাওয়ার ভয় আছে তো। কেন ওজন শুনবো না? শাড়ি পরতে পারিস না বলে কি সারা জীবন এভাবেই থাকবি? তিনি কিছুটা দূরে দণ্ডায়মান তামান্নাকে উদ্দেশ্য করে রীতিমতো হাঁকডাক শুরু করেন। তামান্না এক ছুটে এসে তৃষার হাত ধরো। তৃষা অসহায়ভাবে টুইঙ্কেলের দিকে তাকালো, কিন্তু টুইঙ্কেলও তখন দাদুনের দলে যুক্ত হয়ে বলল, হ্যাঁ বানি, শাড়ি পরলে তোমায় একদম ফেরিদের মতো লাগবে। জলদি যাও। তৃষা অগত্যা তামান্নার সাথে সিঁড়ির দিকে পা বাড়ালো। কিছুক্ষণ বাদে ড্রয়িং রুমের কোলাহল স্তিমিত হয়ে এসেছে। বাড়ির আবাল বৃদ্ধ বনিতা তখন উৎসবের আমেজে প্রাঙ্গণে মত্ত। সকলের জোড়াজড়িতে আর্য উপস্থিত সেখানে, তবে তা অনুপস্থিতিরই সামান্তর। ওর পার্শ্ববর্তী একটা সোফায় হেলান দিয়ে ল্যাপটপের নীলচে আলোয় নিমগ্ন ছিল। যান্ত্রিক জগতেরই নিবদ্ধ ছিল ওর ধ্যান জ্ঞান। হঠাৎ নিস্তব্ধতা চিরে টুইঙ্কেলের উচ্ছ্বসিত চিৎকার প্রতিধ্বনিত হলো, ও বানি, তোমাকে তো একদম ফেরিদের মতো লাগছে। আর্যর আঙুলগুলো কি পড়ে থমকে গেল। সে অলস চাউনিতে সিঁড়ির দিকে তাকাতেই বুকের ভেতরটা যেন এক অচেনা স্পন্দনে কেঁপে উঠল। ধীর লয়ে এদিকে এগিয়ে আসছে তৃষা। কাঁচা হলুদ রঙের শাড়িটা ওর তন্নি দেহে মানবী লতার মতো জড়িয়ে আছে। ওর কাজল কালো টানা দুটি চোখ আজ বড্ড গভীর, যার অতল গহ্বরে ডুবে যাচ্ছে হয়তো আর্য। ওর যান্ত্রিক মস্তিষ্ক মুহূর্তের জন্য অকিছু হয়ে পড়ল। ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়েও এক দৃষ্টি চেয়ে রইল সেই জীবন্ত উপমা কাব্যটির দিকে। পরক্ষণেই নিজের এমন বেহায়া দৃষ্টির দরুন নিজেই লজ্জিত হলো। সংকুচিত নেত্রে ফের ল্যাপটপে মনোনিবেশ করার ব্যর্থ প্রচেষ্টা চালানো। এদিকে তৃষা নিজের বাঁধনহারা বিক্ষিপ্ত কেশটা সামলাতে তৎপর। টুইঙ্কেল দৌড়ে এসে ওর পা জড়িয়ে বলল, ও মাই কিউট বানি, তোমাকে একদম ইওলো অ্যাঞ্জেলের মতো লাগছে। তৃষা মুচকি হেসে টুইঙ্কেলের তুলতুলে চেয়ালখানা আলতো টেনে বলল, থ্যাংক ইউ বাটারফ্লাই। টুইঙ্কেল ওকে আরও কিছু বলতে যাওয়ার আগে পাশ থেকে ভেসে আসতো জাহানারা বেগমের মুগ্ধ কণ্ঠস্বর, মার্শাল্লাহ মার্শাল্লাহ, আমার মেয়েটা। উনি হাতে থাকা জিনিসগুলো পাশে রেখে তৃষার দিকে এগিয়ে এসে বললেন, মার্শাল্লাহ, কারো নজর না লাগুক। তৃষা প্রসারিত হেসে জাহানারা বেগমের উদ্দেশ্যে বলল, দেখো, তোমার কথা শাড়ি পরেছি, এবার শান্তি। গুলশানারা বেগম আর শাহানারা বেগমও মুগ্ধ দৃষ্টিতে অবলোকন করছে ওকে। তখনই পাশের সোফায় বসে থাকা এক দূর সম্পর্কের আত্মীয় জাহানারার দিকে ঝুঁকে বেশ কৌতূহলী স্বরে জিজ্ঞেস করেন,
হ্যাঁ গো জাহানারা, এই যে হলুদ শাড়ি পরা মেয়েটা, এটা কে গো? তোমার কোনো আত্মীয় নাকি? জাহানারা বেগম একগাল তৃপ্তির হাসি হেসে তৃষার দিকে তাকিয়ে বলেন, আরে না না, ও তো আমার মেয়ে, আমার কলিজার টুকরো। মহিলাটি বিস্মিত দৃষ্টিতে তৃষাকে আপাদমস্তক নিরীক্ষণ করে বললেন। ল্যাপটপের উজ্জ্বল স্ক্রিনের উপর আর্যর আঙুলগুলো এক নিমিষেই পাথরের মতো স্থবির হয়ে গেল। ব্যারিস্টার ছেলে আর তার তৃষার বিয়ে, এই 4টে শব্দ ওর কানে বিষাক্ত তীরের ন্যায় এসে বিচ্ছে বারংবার। মুহূর্তের মধ্যে আর্যর শান্ত পেশিগুলো শক্ত হয়ে এলো, চোয়াল কঠোর হলো এক অনিয়ন্ত্রিত ঈর্ষার প্রবল ঝট্টায়। প্রবল আক্রোশে ও সশব্দে ল্যাপটপটা বন্ধ করে দিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। মহিলাটি তখন উৎসাহ নিয়ে বলে যাচ্ছেন। এক্সকিউজ মি। আর্যর ভরাট কণ্ঠস্বর ওর দিকে ঘুরে তাকালেন মহিলাটি। সঙ্গে সঙ্গে আর্য নিজের ভেতরকার উত্তপ্ত আগ্নেয়গিরি শান্ত করার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, আপনি কি নিজের ছেলেকে কোনো বিবাহিত মেয়ের সাথে বিয়ে দেওয়ার কথা ভাবছেন? মানে শি ইজ অলরেডি ম্যারিড, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি শি ইজ মাই ওয়াইফ, মিসেস আর্য এহসান। আর্যর এই বিস্ফোরক ঘোষণায় সমগ্র তালুকদার প্রাঙ্গণে পিনপতন নীরবতা নেমে এলো। তৃষা আর্যর দিকে তাকাতে আর্য আর এক মুহূর্ত দণ্ডায়মান রইল না। সেখান থেকে প্রস্থান করতে করতে সামান্য চড়া গলায় তৃষার উদ্দেশ্যে বলল, রুমে আসো তৃষা, আই নিড ইউ কুইক। আর্য গটগট পায়ে প্রস্থান করলো। অন্যদিকে ওর ভুলে যাওয়া শেষ কথাগুলোই সকলের উৎসুক দৃষ্টি একযোগে তৃষার উপর নিবদ্ধ হয়েছে। ও লজ্জায় তৎক্ষণাৎ মাথা নিচু করে মাটির দিকে চেয়ে রইল। লজ্জায় আড়ষ্ট হয়ে আসছে শরীর। ইচ্ছা করছে আর্যকে 2-4টে কথা শুনিয়ে দিতে সবার সামনে এমন কথাবার্তার জন্য। আবার ভালোও লাগছে সকলের সম্মুখে তার দেওয়া স্ত্রীর সম্বোধনে। ও যখন মিশ্র অনুভূতির সাগরে অবগাহন করছে, ঠিক তখনই ফের ভেসে এলো আর্যর কণ্ঠস্বর। কি হলো, কথা শুনতে পাওনি? বললাম তো দ্রুত আসো। আবারও আর্যর তুমি সম্বোধন। তৃষার হৃদয়ের অদ্ভুত অনুভূতিগুলো দোলা দিয়ে যাচ্ছে, তবে পরক্ষণেই আর্যর অধিকার বোধের ওই অতর্কিত ঘোষণায় ও সলজ্জ পায়ে দ্রুত অনুগামিনী হল। কিছুক্ষণ বাদ তৃষা ধীর পায়ে কক্ষে প্রবেশ করলো। শাড়ি পরার দরুন আসতে কিঞ্চিত দেরি হয়েছে ওর। ও ঘরে ঢুকে দেখলো আর্য ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, যেন একটু আগের এই রণংদেহী মূর্তিটা স্রেফ একটা ভ্রম ছিল। তৃষা সামান্য এগিয়ে এলো ও নূপুরের শব্দে আর্যর চোখের পলক একবার স্থির হলো, তবেও মুখ খুলল না। তৃষার তড়িৎ কণ্ঠে প্রশ্ন ছুড়ল, ডাকছিলেন কেন, কোনো ইমার্জেন্সি? আর্য ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, নাথিং।